হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা আজকে তোমাদের কোষে দেখি 15.2 এই চ্যাপ্টারটা কমপ্লিট করব, কিন্তু তার আগে দুটো উপপাদ্য আছে, সেই উপপাদ্য দুটো আমরা আলোচনা করব, তারপরে অঙ্কগুলো ধরবো। তখন উপপাদ্য যদি না বুঝতে পারি তাহলে অঙ্কগুলো সেই উপপাদ্যেরই প্রয়োগ হবে, সুতরাং অঙ্কগুলো করতে পারবো না। তাহলে উপপাদ্য 40 আমরা এর আগের চ্যাপ্টারে কোষে দেখি 15.1 করার সময় করে ফেলেছি। আজকে আমরা উপপাদ্য 41 নম্বর করব। কি বলেছে উপপাদ্য 41? বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটির সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা হচ্ছে উপপাদ্য নম্বর 41। কি বলছে? এর আগে চ্যাপ্টারে আমরা বৃত্তের স্পর্শক কাকে বলে, কীভাবে স্পর্শকের সঙ্গে বৃত্তের ব্যাসার্ধের কি সম্পর্ক, সেগুলো আমরা সব আলোচনা করেছি। এইখানে বৃত্তের একটা সাধারণ স্পর্শক, দেখো আমি এটা অকেন্দ্রীয় বৃত্ত এঁকেছি, এটা একটা অকেন্দ্রীয় বৃত্ত। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, ধরো এখানে একটা পি বিন্দু আছে, বহিস্থ কোনো বিন্দু পি থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করে, দেখো একটা বিন্দুতে বৃত্তের একটা স্পর্শক হয়, সেটা আমরা আগে দেখেছি, ঠিক আছে? তাহলে এই পি বিন্দু দিয়ে এই বৃত্তটার উপর আমি কটা স্পর্শক সর্বাধিক আঁকতে পারবো? সেটা যে দুটো। এইদিকে একটা স্পর্শক আঁকতে পারবো, এদিকে একটা স্পর্শক আঁকতে পারবো, ঠিক আছে? তাহলে যে কোনো বৃত্তের বাইরের যে কোনো বিন্দু থেকে সেই বৃত্তের উপর মাত্র দুটো, মানে সবচেয়ে বেশি দুটো আমি স্পর্শক আঁকতে পারবো। এক্ষেত্রে তাই আমি এখানে ধরো পি এ এবং পিবি দুটো স্পর্শক এঁকেছি, ঠিক আছে? এবার আমাকে প্রশ্ন কি বলেছে, মানে উপপাদ্য কি বলেছে, প্রমাণ করতে হবে যে তাদের স্পর্শবিন্দু দুটি সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ। স্পর্শবিন্দু কোনটা? এই যে এ বিন্দু এবং পি বিন্দু, সরি বি বিন্দু, এখানে এখানে স্পর্শবিন্দু এই দুটো, এদের দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ। অর্থাৎ এই যে বহিস্থ বিন্দু কোনটা? বহিস্থ বিন্দু হচ্ছে পি। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে এপি এবং বিপি এই দুটো সমান, দুটি দৈর্ঘ্য সমান। অর্থাৎ এপি এবং বিপি এই দুটো আমাকে সমান দেখাতে হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করছে। অর্থাৎ এই যে স্পর্শক দুটো টেনেছি, এরা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। অর্থাৎ আমাকে দেখাতে হবে যে এই পিও এ এবং পিও বি এই কোণ দুটো সমান। তাহলে একটা হলো এপি সমান বিপি দেখাতে হবে, আর একটা হচ্ছে পিও এ সমান পিও বি, এই জিনিসটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করে প্রমাণ করব, চলো দেখা যাক। অঙ্কন কিছু নাই এখানে, তার কারণ অঙ্কন সব করাই আছে। দেখো আমাকে কি কি দেখাতে হবে, এপি আর বিপি। দেখো এই এপি আর এই বিপি সমান দেখাতে হবে এবং পিও এ মানে এই কোণটা আর এই কোণটা সমান দেখাতে হবে। দেখো আমি দেখতে পাচ্ছি যে এখানে দুটো ত্রিভুজ পেয়েছি আমি, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজকে যদি আমি সর্বসম দেখাতে পারি, তাহলে সর্বসম দেখাতে পারলে বলতে পারবো যে এই এপি আর বিপি অনুরূপ বাহু, সুতরাং এটা সমান হবে। তাহলে আর এই দুটো অনুরূপ কোণ, তাহলে এই দুটো সমান হবে। সর্বসমতা কি তোমরা এর আগে শিখেছো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজ ও এপি এবং ত্রিভুজ ও বিপি এই দুটোকে সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখাতে গেলে আমাকে তিনটে শর্ত লাগবে। দেখো একটা আমি জানি কি, যে যেহেতু এপি স্পর্শক আর ও এ হচ্ছে ব্যাসার্ধ কেন্দ্রগামী, তাহলে অতএব আমি বলতে পারি যে ও এ লম্ব এপি। আমি লিখছি না, তোমাদের বোঝানোর জন্য ইয়ে করছি, লেখার জন্য বই আছে, বই থেকে তোমরা লিখে নিতে পারবে বা একবার বুঝে গেলে নিজেরাই লিখতে পারবে। তাহলে ও এ লম্ব এপি, এটা আমরা আগের উপপাদ্যতেই পেয়েছি, আগে অঙ্কও করেছি। তাহলে যদি ও এ লম্ব এপি হয়, তাহলে আমি বলতে পারি যে অতএব কোণ ও এ পি এটা সমান সমান 90 ডিগ্রি, তাই তো? আবার একই রকম ভাবে ওবি লম্ব বিপি, তাহলে এটা ওবি লম্ব বিপি, কারণ বিপি হচ্ছে স্পর্শক, তাহলে ওবি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ওবিপিও হবে, কোণ ও বিপিও হবে 90 ডিগ্রি। তাহলে অতএব আমি বলতে পারি যে কোণ ও এ পি সমান কোণ ও বিপি সমান 90 ডিগ্রি। অর্থাৎ এই কোণটা সমান হলো, এই কোণটা সরি এরকম হবে, আর এই কোণটা সমান হলো, ঠিক আছে? এইবার আমি সর্বসমতা দেখাবো। ত্রিভুজ ও এ পি ও ত্রিভুজ ও এ বি এর কি কি পাচ্ছি দেখো। ওপি সাধারণ বাহু একটা পেলাম, ওপি সাধারণ বাহু, তাই তো? 2 নম্বর কি পেলাম, দেখো এই ও এ সমান ওবি, ও এ সমান ওবি কেন না ব্যাসার্ধ, তাই তো? 3 নম্বর কি পেলাম, যে ও এ পি অ্যাঙ্গেল ও এ পি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও বিপি, তাই তো? তাহলে অতএব আমি বলতে পারি এটা হচ্ছে এস, এটাও এস, এটা হলো আর, বা এও বলতে পারো, অ্যাঙ্গেল বলতে পারো, এ এস এস এ সূত্র অনুযায়ী। যে অতএব আমি বলতে পারি যে ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও, সরি এটা ও
বিপি হবে, এটা এটা ভুল হলো, ও বিপি, এটা ও এ পি আর ও বিপি, তাহলে ত্রিভুজ ও বিপি, তাহলে ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি। অতএব আমি বলতে পারি যে এপি, এই এপি এবং বিপি অনুরূপ বাহু সমান হবে, তাহলে ব্র্যাকেট লিখব অনুরূপ বাহু, তাই তো। আবার এই কোণটার এই কোণটাও সমান হবে, তাহলে অনুরূপ কোণ, নাম কি এ, সরি কি পিও এ, তাহলে পিও এ সমান কোণ পিও বি, এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই দুটো আমার প্রমাণিত হয়ে গেল যে এটা সমান আর এই দুটো কোণ সমান, অনুরূপ কোণ। এইগুলো হলো, তাহলে এই দুটো আমি বলতে পারি। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো না, কোনো একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক টানি, সেই স্পর্শক দুটো দৈর্ঘ্য সমান হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। অর্থাৎ আমি এখান থেকে যদি ধরো আমি একটা ছবি আঁকছি, এখানে একটা বৃত্ত আছে, এখান থেকে আমি এখানে টেনেছি, সরি এখানে একটা আর এখানে একটা, তাহলে এই যে আমি নাম দিলাম এ বি, এটা পি, তাহলে এই এপি আর বিপি সবসময় সমান হবে। এবং আর কি হবে, এই যে আমি কোন কোন দুটো পাচ্ছি, এই কোণটা আর এই কোণটা, এটা ও ধরলাম, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এক্ষেত্রে আরও একটা জিনিস বলতে পারি, সেটা দেখো যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, যেটা আমাকে এখানে প্রমাণ করতে দেয়নি, কিন্তু এটা এক্সট্রা উপপাদ্য থাকতে পারে। যে তাহলে আমি বলতে পারবো যে একই নিয়ম হবে, সেক্ষেত্রে একটা লাইন করতে হবে যে কোণ এপিও এবং কোণ বিপিও এরাও সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি যে এই ওপি বাহুটা এই কোণ এপিবি একে সমদ্বিখণ্ডিত করবে। এই ওপি বাহু যেটা, সেটা এই এপিবি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে, এটাও আমি এই উপপাদ্য থেকেই বলতে পারি। এটা আমাকে প্রমাণ করতে বলেনি উপপাদ্য 41-এ, কিন্তু এরপরে কিন্তু থাকবে প্রশ্নতে, ঠিক আছে। আমি ওই জন্য আগে থেকে বলে দিলাম যে এই যদি এই ত্রিভুজ দুটো যদি একটা বিন্দু নিই, বিন্দু থেকে যদি দুটো স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা আর কেন্দ্রটা যে সরলরেখা দ্বারা যুক্ত থাকবে, সেই সরলরেখাটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ আমি বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, এটা আমি এক্সট্রা বলে রাখলাম, ঠিক আছে। এটা গেল উপপাদ্য নম্বর 41। 42 লিখে দিচ্ছি, এবার দেখো আমরা সাধারণ স্পর্শক কি সেটা দেখব। সাধারণ স্পর্শক হচ্ছে দুটো বৃত্ত থাকবে, ঠিক আছে। সেই দুটো বৃত্ত পরস্পরকে একই সমতলের উপর, ধরো এরকম একটা বৃত্ত আছে, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ধরো ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তটা আমি একটা স্পর্শক আঁকলাম, এখান থেকে এইভাবে আমি একটা নাম দিলাম ধরো এ বি, স্পর্শক আঁকলাম, এটাকে পি বিন্দুতে ছেদ করেছে। এই এ বি সরলরেখাটা এই ছোট বৃত্তটাকেও, এই ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তটাকেও দুটো বিন্দুতে ছেদ করেছে। এটা একটা নাম দিলাম ধরো এক্স, এটার নাম দিলাম ওয়াই। তাহলে দেখো এই এ বি রেখাটা, এই বড় বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্তটার স্পর্শক এ বি রেখাটা, কিন্তু এই ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের কি স্পর্শক বলতে পারি কি না, তার কারণ এটা স্পর্শক নয়, এটা হচ্ছে ছেদক, আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছি। তাহলে এইটা আমি সাধারণ স্পর্শক হলো না। আর এক রকম আঁকা যায়, ধরো দুটো বৃত্ত আছে, এটা একটা বড় বৃত্ত আর এইটাকে একটা ছোট বৃত্ত জাস্ট এরকম টাচ করেছে, ঠিক আছে। এইবার এইখান থেকে আমি একটা স্পর্শক টানলাম, এটার নাম দিলাম এবি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত, একই রকম। দেখো এইখানে স্পর্শ করেছে এই এবি রেখাটা ধরো পি বিন্দুতে, এই পি বিন্দুতে দেখো বড় বৃত্তটাকে স্পর্শ করেছে, ছোট বৃত্তটাকে স্পর্শ করেছে। তাহলে আমি এইটাকে এবি কে বলতে পারবো কি, এবি হচ্ছে সাধারণ স্পর্শক, কারণ দুটোকেই স্পর্শ করছে, সেই জন্য সাধারণ স্পর্শক। বোঝা গেল? এইভাবে একটা ছবি হতে পারে। তাহলে এইটার ক্ষেত্রে কি হলো কি, এইটার ক্ষেত্রে হয়নি, তার কারণ কি, এইটা বড় বৃত্তটাকে স্পর্শক হচ্ছে এবি, কিন্তু ছোট বৃত্তটা ছেদক হয়ে যাচ্ছে। স্পর্শ করতে গেলে কি হবে, একটা বিন্দুতে স্পর্শ করতে হবে, সেটা আমরা পড়েছি। তাহলে এইবার এটা হলো, এটা ভিতর থেকে স্পর্শ করেছে, সেই জন্য এটাকে বলবো আমি কি, অন্তঃস্পর্শক, ঠিক আছে। বা কি বলবো, অন্তঃস্থ যেহেতু ইয়ে করেছে, সেই জন্য বলবো এটাকে অন্তঃস্পর্শ বা অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। আচ্ছা, এইবার কে স্পর্শ করেছে অন্তঃস্থভাবে, দেখো এই বৃত্তটা ভিতর থেকে আছে তো, সেই জন্য। আচ্ছা, এই একটা বৃত্ত আছে, এটা বাইরে থেকে স্পর্শ করেছে পরস্পর, এইরকম, ঠিক আছে। আমি হাতে আঁকছি বলে বৃত্তগুলো ঠিক হচ্ছে না আঁকা। এটা ও, এটা ও ড্যাশ, এইখান থেকে এদের একটা সাধারণ স্পর্শক আছে এ বি, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে।
ঠিক আছে, তাহলে এটা একটা স্পর্শক, এবি সাধারণ স্পর্শক। এটা হলো বহিস্থভাবে, এটা হচ্ছে অন্তস্থ, যেহেতু বৃত্তটা অন্তস্থভাবে আছে, এটা হচ্ছে বহিস্থ, বৃত্ত দুটো বাইরে আছে সেই জন্য বহিস্থ। তাহলে এক্ষেত্রে দুটো সাধারণ স্পর্শক পেয়েছি। তাহলে সাধারণ স্পর্শক কি বোঝা গেল, যে দুটো বৃত্তের একটা স্পর্শক থাকবে সাধারণ, কমন আর কি, সেটা হলো সাধারণ স্পর্শক। ঠিক আছে, কমন ট্যানজেন্ট। তো এই সাধারণ স্পর্শককে দুভাবে আঁকতে পারি, এইভাবে একটা, এইভাবে একটা। এটা হবে না, কেন হবে না নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতে পেরে গেছো। তাহলে এই সাধারণ স্পর্শক দিয়ে উপপাদ্য নম্বর 42টা আমাকে করতে হবে। চলো করা যাক। দেখো উপপাদ্য 42 কি বলছে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে তাদের স্পর্শ বিন্দুটি বৃত্তটির কেন্দ্রের সংযোজক সরলরেখার উপরে অবস্থিত হবে। ঠিক আছে, অর্থাৎ দুটি বৃত্ত এবার দুভাবে স্পর্শ করতে হবে, একটা যে বাইরের দিক থেকে, একটা ভেতর দিক থেকে। আমি প্রথম ছবিটা গেছি বাইরের দিক থেকে স্পর্শ করছে, অর্থাৎ এটা বহিঃস্পর্শ করেছে। এটা অন্তস্থ হয়ে স্পর্শ করেছে, অর্থাৎ অন্তঃস্পর্শ করেছে। ঠিক আছে, এবার বলছে যে তাহলে স্পর্শ বিন্দুটি বৃত্ত দুটির কেন্দ্রের সংযোগ সরলরেখা। কেন্দ্র এই যে এই বৃত্ত দুটির কেন্দ্র, এটা এ কেন্দ্র, এটা বি কেন্দ্র, সংযোগ সরলরেখা, এই সংযোগ সরলরেখার উপরে স্পর্শ বিন্দুটা অবস্থিত হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে, তার কারণ বলে মানে যুক্তি দেখাইয়ে প্রমাণ করতে হবে। আমি অঙ্কন কি করেছি, এপি এবং বিপি যুক্ত করে নিচ্ছি আমি একবারেই। ঠিক আছে, এপি এবং বিপি যুক্ত করে নেওয়া আছে। আচ্ছা, এটাতে এখানে পি আছে, তাহলে এই এপি এবং বিপি যুক্ত করা হয়েছে। এটা অন্তস্থভাবে, এটা বহিঃস্পর্শ। প্রমাণ দেখো, যেহেতু এ কেন্দ্রীয় বৃত্ত, দুটো আমি একটা ছবি দিয়ে বোঝাচ্ছি, দুটো ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এ কেন্দ্রীয় বৃত্তের উপরে পি বিন্দুতে এ কেন্দ্রীয় বৃত্তের উপরে এসটি লম্ব, তাই তো? তাহলে এই এসটিটা হচ্ছে কি, এসটি হলো সাধারণ স্পর্শক। এই আবার এ কেন্দ্রীয় বৃত্তের এসটি লম্ব, সরি ভুল বলছি, এ কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে এসটি স্পর্শক, আর বি কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে এসটি স্পর্শক, তাই তো? তাহলে ধরি, তাহলে এসটি সাধারণ স্পর্শক যা বৃত্তটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে। এবার যেহেতু এ কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক এসটি পরস্পর এবং এপি, এই এসটি এবং এই এপি এর মধ্যে কি সম্পর্ক, এরা হচ্ছে লম্ব, তাই তো? তাহলে আমি লিখতে পারি যে এপি লম্ব এসটি, এই এ কেন্দ্রীয় বৃত্ত থেকে, যেহেতু এটা স্পর্শক, আর এটা স্পর্শ বিন্দুতে এসটি স্পর্শক, আর এপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এপি লম্ব এসটি আমি লিখতে পারি। আবার একই রকম হবে এই বি কেন্দ্রীয় বৃত্তে হচ্ছে পি বিন্দুতে এসটি স্পর্শক, আর বিপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি যে বিপি লম্ব এসটি, এটা আমি বলতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা এই ছবিতেও একই রকম হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এপি ও বিপি, এই এপি এবং এই বিপি একই বিন্দুতে, এই পি বিন্দুতে একই সরলরেখার উপরে লম্ব, তাই তো? তাহলে এপি হচ্ছে এসটি সরলরেখার উপর লম্ব, বিপি হচ্ছে এসটি সরলরেখার লম্ব, একই সব বিন্দুর উপরে পি বিন্দুতে। এটা কখন সম্ভব? এটা একমাত্র সম্ভব যদি এ পি বি এরা সমরেখ হয়, তাহলে সম্ভব। নাহলে তো এইখানে যদি পি বিন্দু একটা হতো, তাহলে দেখো এইখান থেকে এটা লম্ব হতো না, আর এখান থেকে এটা লম্ব হতো না, বা এখান থেকে যদি এটা লম্ব হতো তাহলে এটা হতো না। অর্থাৎ যদি একই বিন্দুর উপরে একই কমন সরলরেখার উপরে লম্ব হচ্ছে, সাধারণ স্পর্শকের উপরে লম্ব হচ্ছে, সুতরাং আমি বলতে পারি যে এ পি বি হচ্ছে আমার সাধারণ স্পর্শক। বোঝা গেল? তাহলে আমি এটা লিখে নিই যে যেহেতু এপি ও বিপি একই বিন্দু পিতে এসটি রেখার উপর লম্ব, তাই তো? অতএব এপি ও বিপি একই সরলরেখায়, একই রেখায় অবস্থিত, তাই তো? অতএব এ পি ও বি সমরেখ। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা কোষে দেখি 15.2 এর অতি সংক্ষিপ্তগুলো করি। আগে অতি সংক্ষিপ্ত করব, তারপরে বড় প্রশ্ন আসবো। তাহলে অতি সংক্ষিপ্তগুলো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি সমান 5 সেন্টিমিটার, এ ও সমান 13 সেন্টিমিটার হলে এ বি এর দৈর্ঘ্য কত? অর্থাৎ ও কেন্দ্রে একটা বৃত্ত আছে যার বহিস্থ বিন্দু এ থেকে একটা স্পর্শক বি বিন্দুতে স্পর্শ করেছে। আগে ছবিটা এঁকে নিই। এই যে ও কেন্দ্রের একটা বৃত্ত যার বহিস্থ বিন্দু এ থেকে একটা স্পর্শক বি বিন্দুতে স্পর্শ করেছে, ও বি সমান 5 সেন্টিমিটার, এটা বলে দিচ্ছে 5 সেন্টিমিটার।
ঠিক আছে, এবং এও সমান 13 সেন্টিমিটার। এও মানে এটা বলেছে 13 সেন্টিমিটার। আমাকে জিজ্ঞেস করেছে যে এ বি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, এই অঙ্কগুলোতে কিন্তু যে আমি এখন এই অনুশীলনী যে শর্ট কোশ্চেনগুলো আছে সেখানে কিন্তু আমরা আগের যে চ্যাপ্টার করেছি সেখানকারও আছে, অর্থাৎ উপপাদ্য 40-এরও প্রয়োগ আছে। এটাই যেমন উপপাদ্য 40-এর প্রয়োগ। কেন না, এটা দেখো আমি জানি কি, যেহেতু এ বি আর ও বি মানে এ বি স্পর্শক, যেহেতু এ বি স্পর্শক, তাই তো, ও ও বি কি ব্যাসার্ধ, কিরকম ব্যাসার্ধ, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো। অর্থাৎ আমি বলতে পারি যে ও বি লম্ব এ বি, অতএব ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এটা আমি জানি এটা কি, এটা ধর এইটা লম্ব এইটা, তাহলে আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে আমার ভূমি, এটা লম্ব, যেহেতু এটা 90 ডিগ্রি, তাই তো। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমি জানি কি যে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারি, ভূমি স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে কি অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে এখান থেকে এ বি যদি ভূমি হয় তাহলে এ বি স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে কি অতি স্কয়ার মানে এ ও স্কয়ার মাইনাস ও বি স্কয়ার, তাই তো। তাহলে সুতরাং এ বি স্কয়ার মানে কি দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে তোমার এ ও স্কয়ার মানে 13 স্কয়ার মাইনাস ও বি স্কয়ার মানে হচ্ছে 5-এর স্কয়ার, মানে হচ্ছে 169 থেকে 25 বাদ মানে 144 সেন্টিমিটার। অতএব এ বি ইকুয়ালস টু দাঁড়াবে √144 সেন্টিমিটার, তার মানে 12। এটা প্লাস মাইনাস 12 হয়, কিন্তু মাইনাস আমি নিতে পারবো না, তার কারণ মাইনাস নেওয়ার কারণে এটা ব্যাসার্ধ দৈর্ঘ্য মাইনাসে হয় না, তাহলে 12 সেন্টিমিটার। এটার √144 করলে এটা প্লাস মাইনাস 12 হয়, কিন্তু আমি মাইনাসটা নেবো, শুধু প্লাসটাই নেবো। তাহলে এটা হয়ে গেল 12 সেন্টিমিটার। বোঝা গেল, এটা গেল এক একটা। দ্বিতীয়টা কি বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এসিবি এর পরিমাপ কত হবে। অপশন বলে দিচ্ছে কোনটা হবে। দেখো আমি এই ছবিটা এঁকেছি, দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, এই এ বি হচ্ছে সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে, কোন এ সি বি এই কোণটার ভ্যালু কত। এই কোণটা একটু বড় হবে, এই কোণটা দেখো কি করে প্রমাণ করা যায়। এটা সবসময় এটা সবসময় 90 ডিগ্রি হবে। কি করে প্রমাণ করা যায়, ধরো আমি এটা সি বিন্দু, হ্যাঁ, এটা কেটে গেল যেহেতু, তাহলে এটাকে আমি নাম দিলাম এক্স ওয়াই, এটা পরস্পরকে টি বিন্দুতে ছেদ করেছে এ বি কে। তাহলে আবার এইখান থেকে ও এ এবং এই ও বি আমি যুক্ত করে দিলাম, এটাকে নাম দিলাম ধরো ও, এটাকে নাম দিলাম ও ড্যাশ, ঠিক আছে, বা আমি যুক্ত না করলেও পারতাম। দেখো একটা ক্ষেত্রে এই যে এই ও কেন্দ্রীয় বৃত্ত, এটা না করলেও হতো, যুক্ত না করলেও হতো। ও কেন্দ্রীয় বৃত্তের এই এটি হচ্ছে একটা স্পর্শক, আবার এই টিসিও একটা স্পর্শক। তাহলে আমি এটি আর টিসি দুটো স্পর্শক, যেহেতু একই বৃত্তের দুটো স্পর্শক, তাহলে আমি বলতে পারি যে এটি ইকুয়ালস টু টিসি, বলতে পারি তো। একই রকমভাবে এই ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তের টিবি একটা স্পর্শক, টিসি একটা স্পর্শক, তাহলে টিবি ইকুয়ালস টু টিসি, এটা আমি বলতে পারি, তাই তো। এবার এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে টিবি আর টিসি এই দুটো সমান হলো, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে বা এই টিবি আর টিসি পেয়েছি, তাই তো। হ্যাঁ, তাহলে এই দুটো ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমি কি বলতে পারি, তাহলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এস সিটি, এই ত্রিভুজের এইটা আর এটা সমান, তাই তো, একটু ভালো করে বুঝবে। এটা যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে আমি বলতে পারি যে কোণ সিএটি ইকুয়ালস টু কোণ এসিটি। আবার এইখান থেকে টিবি আর টিসি পেয়েছি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, অ্যাঙ্গেল টিসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল টিবিসি, তাই তো। আচ্ছা, এইবার আমি বড় ত্রিভুজটা দেখি, এই এ সি বি, ত্রিভুজ এ সি বি এর দেখো এই তিনটে কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল আর নাম দিই সি এ বি প্লাস অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি, এই তিনটে সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ, তাই তো। এইবার আমি কি করতে পারি, এইটার বদলে আমি লিখব কি, আমি লিখব হচ্ছে ওই সিএসিটি, অর্থাৎ এই সিএবি, এটা বদলে আমি লিখে দেবো এসিটি, ঠিক আছে, যেহেতু এই যে সমান সিএটি
আর এসিটি সমান, তাহলে আমি সিএবি বা সিএটি একই জিনিস, তাহলে সিএটির বদলে লিখবো কি অ্যাঙ্গেল এসিটি প্লাস এবিসি কোনটা, এবিসি এইটা, এই কোনটা আমার দরকার নেই, তাহলে এবিসি এর বদলে আমি লিখতে পারি, দেখো এবিসি মানে টিবিসি, এবিসিও যা টিবিসিও তাই, তাহলে টিবিসি এর বদলে আমি টিসিবি লিখতে পারি, টিসিবি কোনটা এইটা, তাহলে অ্যাঙ্গেল টিসিবি প্লাস এসিবি যেটাতে থাকলো, তাহলে অ্যাঙ্গেল এসিবি এটা সমান 180 ডিগ্রি, অর্থাৎ এটার বদলে আমি এটা লিখলাম, আর এইটার বদলে আমি লিখলাম কোনটা এইটা, তাহলে অতএব এবার দেখো এসিটি আর টিসিবি কোনটা, এসিটি প্লাস টিসিবি মানে এই কোনটা প্লাস এই কোনটা মানে কি এসিবি হয়ে গেল এটা, তাহলে এসিবি প্লাস এখানে এসিবি থাকলো, এসিবি এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, তাহলে অতএব কোণ এসিবি এটা ইকুয়ালস টু 180 ডিগ্রি বাই 2, 2 এসিবি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হলো, সরল করলে অর্থাৎ এই কোণটার সবসময় ভ্যালু কত হবে 90 ডিগ্রি, বোঝা গেল, এই যে এই কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, তিনেরটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু, পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত, দেখা যাক। দেখো এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 5 সেন্টিমিটার, এইটা ব্যাসার্ধ, আর ও থেকে 13 সেন্টিমিটার দূরে, অর্থাৎ এই ওপি সমান বলে দিয়েছে 13 সেন্টিমিটার, ঠিক আছে, ওপি সমান 13 সেন্টিমিটার বলে দিয়েছে, দূরে এটি বিন্দু আছে যেখান থেকে পি কিউ এবং পি আর দুটি স্পর্শক, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করেছে যে পি কিউ ও আর এই চতুর্ভুজটার ক্ষেত্রফল কত, দেখো পি কিউ আর চতুর্ভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে ত্রিভুজ পি কিউ ও প্লাস ত্রিভুজ পি ও আর, এই ক্ষেত্রফলের যোগফলের সমান হচ্ছে পি কিউ ও আর, তাই তো, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে, এটা দেখো সমকোণী ত্রিভুজ, তাহলে যেহেতু এটা পি কিউ আর ও কিউ লম্ব, তাহলে এটা সমকোণী ত্রিভুজ হবে পি ও কিউ বা পি কিউ ও, তাহলে পি কিউ সমকোণী ত্রিভুজ হলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আচ্ছা ভূমিটা ভ্যালু বের করে নিতে হবে, পি কিউ ইকুয়ালস টু কত দাঁড়াবে, এটা হচ্ছে কি বলেছিলাম যে অতি স্কোয়ার, এটা অতিভুজ মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে অতি স্কোয়ার মানে হচ্ছে পি ও রুট ওভার পি ও স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার সমান কি দাঁড়াচ্ছে, পি ও মানে হচ্ছে 13 স্কোয়ার মানে হচ্ছে 169 মাইনাস ওপি মানে হচ্ছে 25, মানে এটা কত হবে 12, অর্থাৎ পি কিউ ইকুয়ালস টু হবে 12 সেন্টিমিটার, পি আরও 12 সেন্টিমিটার হবে, তার কারণ আমি পি কিউ আর পি আর এর দৈর্ঘ্য সমান হয় এটা আমি জানি, তাহলে পেয়ে গেলাম, তাহলে অতএব তাহলে পি কিউ ও ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, পি কিউ ও ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি মানে পি কিউ ইন্টু উচ্চতা মানে হচ্ছে ও কিউ লম্বটা, এটা হলো পি কিউ প্লাস এই ত্রিভুজটা কি হবে, এটাও হাফ ইন্টু পি ও আর মানে ভূমি হচ্ছে পি আর ইন্টু উচ্চতা ও আর, তাহলে সমান সমান কত যাচ্ছে হাফ ইন্টু পি কিউ মানে কত, পি কিউ মানে 12, আচ্ছা ও কিউ মানে কত, ও কিউ মানে হচ্ছে 5, আচ্ছা অ্যাকচুয়ালি এই ত্রিভুজটা সর্বসম সেটা আমি প্রমাণ করেছি, তাহলে এটাকে দুবার যোগ করার কোনো দরকার নেই, এটা 2 দ্বিগুণ করে দিলে হয়ে যেত, প্লাস এটাও তাই হবে হাফ ইন্টু 12 ইন্টু 5, দেখে নাও, তাহলে এটা হলো 6 মানে 5 30 30 30 60, অর্থাৎ টোটালটা পি কিউ আর ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার, তাই তো, এইগুলো হচ্ছে পরের অঙ্ক, এগুলো দেখলে আপনি, তাহলে এটা হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে 3-এর এরটা উত্তর ঠিক হবে। 4টা হচ্ছে দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটি কেন্দ্রদের দূরত্ব কত, পরেরটাও বলে দিচ্ছি একই রকম, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, বৃত্ত দুটি অন্তঃস্পর্শ করছে, এটা বহিঃস্পর্শ এটা অন্তঃস্পর্শ, বৃত্ত দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব, দুটি কেন্দ্রদের মধ্যে দূরত্ব জিজ্ঞেস করছে, একটা বহিঃস্পর্শ একটা অন্তঃস্পর্শ, তাহলে দেখো এই যে একটা বৃত্ত এঁকেছি, এই বৃত্তর এই কেন্দ্র থেকে দূরত্ব 3 সেন্টিমিটার, এই কেন্দ্র থেকে দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে, ও ড্যাশ, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্ত, তাহলে দূরত্ব হচ্ছে ও ড্যাশ, তাহলে কত হবে 5 প্লাস 3 সেন্টিমিটার মানে হচ্ছে 8 সেন্টিমিটার। দ্বিতীয় ক্ষেত্রে এটা ধরলাম ও, এটা ও ড্যাশ, এটা বড়টা হচ্ছে 3.5, ছোটটা হচ্ছে 2.5, তাহলে 3.5 থেকে 2.5 বাদ দিলে আমি দূরত্ব কেন্দ্রের মধ্যে দূরত্ব পেয়ে যাবো, তাহলে এটা কেন্দ্রের মধ্যে দূরত্ব ও ড্যাশ, সেটা হচ্ছে 3.5 মাইনাস 2.5 সেন্টিমিটার, মানে হচ্ছে কত হবে 3.5 আর 2.5 বলেছিল কি, না সরি এটা 3.5 আর 2 বলেছিল, তাহলে এটা শুধু 2 হবে, 3.5 আর 2 তাহলে 1.5 সেন্টিমিটার, অর্থাৎ এই বড়টা হচ্ছে 3.5, এটুকু হচ্ছে 2, তাহলে এইটুকু কত হবে, এইটুকু 3.5 মাইনাস 2 মানে 1.5, বোঝা গেল। আচ্ছা এবার বলছে সত্য মিথ্যা, একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, পি বিন্দু বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়, এটা ঠিক না ভুল, অন্তস্থ একটি বিন্দু, তাহলে এটা একটা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত আঁকলাম, এটা ধরলাম এখানে একটা বিন্দু আছে পি, তো বৃত্তে যে কোনো আমি স্পর্শক আঁকি না কেন সেটা পি বিন্দুগামী হবে না, হবে কি, তার কারণ এটা
ভিতরে তো আসবেই না, স্পর্শক সবসময় এই একটা বৃত্তের উপরে বিন্দুতে ছেদ করে যাবে, মানে স্পর্শ করে যাবে। তাহলে এটা সত্য কথা, তার কারণ পি বিন্দুতে স্পর্শ করবে না। তাহলে বলছে একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখায় সমান্তরাল 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। 2 এর অধিক স্পর্শক অঙ্কন করা কখনোই সম্ভব না, আমি বলেছিলাম, ওইটা আমরা উপপাদ্য করার সময় বলেছি। ঠিক আছে, এটা হলো 2-এরটা। তারপরে শূন্যস্থান বলে যে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ব্যাস বলে। কি বলা হয়? এটি সরলরেখা বৃত্তটিকে দুটি বিন্দুতে ছেদ করলে, তাহলে এখানে ধরো একটা বৃত্ত এঁকেছি, এই দুটো বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই সরলরেখাটাকে কি বলবো? এটা বলবো ছেদক। এটার নাম হচ্ছে ছেদক। এটা এর আগের উপপাদ্যে আমরা করেছি, তাই তো? তারপর একটা বলছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় ড্যাশটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়। দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, দুটি বৃত্ত আছে যারা পরস্পরকে ছেদ করেনি। দেখো এখানে দুটো বৃত্ত আছে যারা পরস্পরকে ছেদ করেনি, তাহলে এখানে সর্বাধিক কটা বৃত্ত সাধারণ স্পর্শক আঁকা যাবে? সর্বাধিক সাধারণ স্পর্শক কটা আঁকা যাবে? এইভাবে একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে, এইভাবে একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে, এইভাবে একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে, আর এইভাবে একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। তাহলে সর্বাধিক কটা হলো? এটার নাম দিলাম এ বি, এটার নাম দিলাম সি ডি, এটা ই এফ, এটা জি এইচ, চারটে। এ বি সি ডি ই এফ জি এইচ, চারটে সর্বাধিক অঙ্কন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে? যে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্তটির দুটি সাধারণ স্পর্শক হলো ড্যাশ সাধারণ স্পর্শক সরল তির্যক। আচ্ছা সরল কোনটা? যখন এইটা হচ্ছে সরল স্পর্শক, এই দুটো। আর যদি এরকম তির্যক ভাবে হয় তাহলে এটা তির্যক স্পর্শক। তাহলে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এই একটা বিন্দু, সরি এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এরা এটা ও ড্যাশ এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। আচ্ছা এই এ বিন্দু অঙ্কিত সাধারণ স্পর্শক, এই যে সাধারণ স্পর্শক আঁকলাম, সেটা সাধারণ সরল না তির্যক? নিজেরাই বলতে পারবে তোমরা নিশ্চয়ই। এবার তির্যক কোনটা বললাম? এইটা, তাহলে এটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। আচ্ছা আরেকটা টার্ম আছে, যদি আমরা এই স্পর্শকটা যদি দুটো বৃত্ত যদি স্পর্শকের একই দিকে থাকে তখন সেটাকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শক। আর যদি বৃত্ত দুদিকে থাকে, অর্থাৎ স্পর্শকের দুদিকে বৃত্ত থাকে, তাহলে সেটাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক। তাহলে এটা সরল না তির্যক জিজ্ঞেস করছে, তাহলে এটা তির্যক হবে। কেন তির্যক হবে? না যেহেতু এই সাধারণ স্পর্শকটা বৃত্তের দুই সাইডে আছে, সরি সাধারণ স্পর্শকের দুই সাইডে বৃত্ত দুটো আছে। এই বড় কেন্দ্রীয় ও কেন্দ্রীয় বৃত্তটা সাধারণ স্পর্শকের বাদিকে আছে, ও ড্যাশ কেন্দ্রীয় বৃত্তটা সাধারণ স্পর্শকের ডান দিকে আছে। সুতরাং আমরা বলতে পারি যে এই দুটো হচ্ছে, এই যে স্পর্শকটা আমরা পেলাম সেটা হচ্ছে তির্যক স্পর্শক। বোঝা গেল? তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব অঙ্কগুলো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাও। আমাদের ফেসবুক পেজেও তোমরা কমেন্ট করতে পারো, অনেকে কমেন্ট করছেও দেখছি। আমার এই ভিডিওটা অনেক ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে ভবিষ্যতে ভিডিওগুলো তোমরা সবাই আবার দেখতে পাও। অনেক অনেক ধন্যবাদ।